সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম ফান্ডামেন্টাল, আর ফান্ডামেন্টাল থেকে আমরা যে চ্যাপ্টার করতেছিলাম ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডি ময়ভরের সূত্র বা ডি ময়ভরস থিওরাম। তো ডি ময়ভরস থিওরাম থেকে আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়েছি, প্রশ্নগুলো গত ক্লাসের মতো মান নির্ণয় করো, তবে চেহারায় একটু পার্থক্য আছে। গত ক্লাসে এখানে ছিল শুধু আই, আর আজকে দেখা যাচ্ছে 1 প্লাস আই এই টাইপসের আছে। তো 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/5 আমরা কিভাবে এর মান নির্ণয় করতে পারি। তো দেখা যাচ্ছে 1 প্লাস আই এটা হচ্ছে একটা জটিল সংখ্যা, আর ডি ময়ভর সাহেব জটিল সংখ্যা নিয়েই কাজ করছেন। তো এই জন্য আমরা এটাকে ডি ময়ভরের সূত্রের সাহায্যে সমাধানটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি প্রথমে এই 1 নম্বর অঙ্কটা করার জন্য প্রথমে আমি লিখলাম কি 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু, ভালো করে খেয়াল করি, এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখা যাচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এই যে লাস্টে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হয়েছে সেখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এর মাথার উপর যে 1/5 ওই 1/5টা আমি এখানে বসাই দিব। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, 1/5 তার জায়গায় বসে গেল। তাহলে ভিতরে আর বাকি আছে কি 1 প্লাস আই। ওকে, আমি করব কি এই 1 প্লাস আইকে একটা √2 দিয়ে গুণও করব, আবার √2 দিয়ে ভাগও করব, এই যে এইভাবে i/√2। ওকে, তাহলে কি করলাম, √2 দিয়ে গুণ করছি আবার √2 দিয়ে ভাগ করছি। এতে হইল কি এই √2 যখন এখানে গুণ হবে তখন √2 কাটা গিয়ে এই 1 থেকে যাবে, যেটার সাথে মিলে যাবে, আর এই √2 যখন ওর সাথে গুণ হবে তখন √2 কাটা গিয়ে এই আই থেকে যাবে, যেটা এটার সাথে মিলে যাবে। সবই বুঝলাম, কিন্তু কাহিনী হচ্ছে দুনিয়ায় এত সংখ্যা থাকতে আমরা √2 দিয়ে কেন গুণ করব, এইটাই হচ্ছে প্রশ্ন। তাহলে কেন √2 দিয়ে গুণ করছি সেটা একটু খেয়াল করি। এই যে এখানে হচ্ছে 1 প্লাস আই, এই সংখ্যাটা দেখতে অনেকটা এরকম a প্লাস আই বি আকারের, অর্থাৎ জটিল সংখ্যা টাইপসের। আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম জটিল সংখ্যা দেখতে এরকম হয়, a প্লাস আই বি অথবা x প্লাস আই ওয়াই টাইপসের হয়। তো এই জটিল সংখ্যার মডুলাস বলা হয় এটাকে √a² প্লাস b², এটাকে বলা হয় এই জটিল সংখ্যার মডুলাস। খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে a প্লাস আই বি আকারের সংখ্যা হচ্ছে একটা জটিল সংখ্যা, আর এই জটিল সংখ্যার মডুলাস হচ্ছে √a² প্লাস b²। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এইখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1 প্লাস আই। তাহলে এখানে a মানে হচ্ছে 1, তাহলে আমরা একটু মডুলাস বের করি এটার। a মানে হচ্ছে 1 আর 1² দিই, প্লাস বি মানে হচ্ছে আয়ের সহগ, মানে আয়ের সাথে যেটা লেগে আছে সেটা হচ্ছে বি। তাহলে এখানে আয়ের সাথে লেগে আছে আসলে 1, কারণ 1 এর সাথে আই গুণ হলে কোনো অসুবিধা নেই। তাহলে বির মান 1, তাহলে আমি এখানে নিলাম 1²। a প্লাস আই বি এর মডুলাস হচ্ছে √a² প্লাস b², আর আমাদের যে সংখ্যাটা দেখা যাচ্ছে 1 প্লাস আই, এটার মডুলাস হচ্ছে √1² প্লাস 1²। তাহলে এটাকে ঠিকঠাকভাবে মানুষ করলে আমরা কি পাবো, 1² মানে 1, 1² মানে 1, 1 1 হবে 2, এখানে কত পাইছি √2। এই যে সংখ্যাটার মডুলাস আমি √2 পাইছি, এই কারণে আমি এখানে √2 দিয়ে গুণ করছি, √2 দিয়ে ভাগ করছি, অন্য কোনো সংখ্যা দিয়ে এখানে ভাগ করা যাবে না। তাহলে আমরা যখন এই টাইপসের কোনো একটা রাশির মান ডি ময়ভরের সূত্রের সাহায্যে বের করতে চাইবো, তখন আমাদের কাহিনী হচ্ছে কি আমরা ওই জটিল সংখ্যার মডুলাস যেটা পাবো সেটা দিয়েই গুণ এবং ভাগ করব প্রথম লাইনে। ওকে, তাহলে এরপরে আমরা করব কি, এই যে সেকেন্ড ব্র্যাকেট তার জায়গায় থাক, √2 তার জায়গায় থাক, আর এই যে 1/√2 দেখা যাচ্ছে এটাকে আমি কজে পরিণত করব। নিজেকে নিজে প্রশ্ন করব, কজ কত ডিগ্রির মান 1/√2, কজ 45 ডিগ্রির মান। তাহলে কজ 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান হচ্ছে π/4, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, প্লাস এখানে একটু খেয়াল করি, এই যে আই দেখা যাচ্ছে না, আইটাকে একটু নিচে নামায় লিখবো। আইটাকে যদি নিচে নামায় লিখি তাহলে এখানে আর কত থাকে 1/√2, ওই 1/√2 কে আমি সাইনের মাধ্যমে লেখার চেষ্টা করব। সাইন কত ডিগ্রির মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 45 মানের সাইন π/4, এটার মান হচ্ছে 1/√2, তার মাথার উপরে 1/5 বসাই দিলাম। ওকে, এখন কথা হচ্ছে আমি এটাকেই কেন কস লিখলাম, ওইটাকে কেন সাইন লিখলাম, কারণ আমি সহজ ব্যাপার। ডি ময়ভর সাহেব কি বলছেন, প্রথমটা থাকবে কস, আয়ের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সাইন, তাহলে আমি ডি ময়ভরের উপর অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমি যদি উল্টাটা করি, আমি যদি এটাকে সাইন 45 লিখতাম, এটাকে কস 45 লিখতাম, হয়তো এই লাইনের সাথে এই লাইন মিলতো, কিন্তু ডি ময়ভর সাহেবকে আমি আর অ্যাপ্লাই করতে পারতাম না। আর ডি ময়ভর সাহেবকে অ্যাপ্লাই করার জন্যই আমি কিন্তু অঙ্কটা করতে আসছি, আর ডি ময়ভরের সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে আসছি। ওকে, তাহলে এখন আমরা এটার উপরে ডি ময়ভর অ্যাপ্লাই করতে পারবো। তার আগে আমি একটা কাজ করি, এই যে 1/5 এটা দুজনকে আমরা ভাগ করে দিব। ওকে, তাহলে যদি এই √2 কে 1/5 দিয়ে দিই, √2 হোল টু দি পাওয়ার 1/5 হবে, আর যদি ওকে 1/5 দিয়ে দিই তাহলে হবে cos π/4 প্লাস আই সাইন π/4 1/5। ওকে, এবার আমি ডি ময়ভরের সূত্রকে অ্যাপ্লাই করতে পারবো। ডি ময়ভরের সূত্র হচ্ছে
cos থিটা প্লাস আই সাইন থিটা, থিটা থিটা মিল আছে কিনা আগে দেখতে হবে সবসময়, থিটা থিটা মিল আছে, তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা যখন হবে আর তার মাথার উপরে পাওয়ারটাকে আমরা এই থিটার পাশে এনে বসায় দিতে পারবো। তাহলে আমরা এখন ওই কাজটাই করি যে পাওয়ারটাকে থিটার পাশে বসাই দিব। কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি যদি এই পাওয়ারটাকে থিটার পাশে বসাই দিই তাহলে আমি যে আনসার পাবো, আনসার মাত্র একটা পাবো, কিন্তু এখানে ওর মাথার উপরে কত আছে 1/5, 1/5, এই 5 থাকার মানে হচ্ছে ওর 5টা আনসার আসতে হবে, 5টা আনসার আসতে হবে। কিন্তু আমি যদি এখানে ডি মোইভর সূত্র অ্যাপ্লাই করে ফেলি এক্ষুনি, তাহলে আমি মাত্র একটা আনসার পাবো, যার কারণে আমি এক্ষুনি ডি মোইভর সূত্রটা অ্যাপ্লাই করতেছি না। আমরা আগে এটাকে 2n পর্যন্ত বর্জিত করব, ও যে গত ক্লাসে যেভাবে করলাম। ওকে, তাহলে এটাকে একটু মানুষ করতে পারে, সেটা হচ্ছে √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, আর এই 2 টু দি পাওয়ার হাফের মাথার উপরে আবার আছে 1/5। তো আমরা একটা সূত্র পড়ছিলাম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, ক্লাস 9-এ পড়ছিলাম সূচকের অধ্যায়ে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়। তো এই পাওয়ার আর এই পাওয়ার যদি গুণ হয় তাহলে 1 1 হবে 1 আর 5 দুগুণ হবে 10, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/10। ওকে, আর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডি মোইভরের সূত্র অ্যাপ্লাই করার আগেই 2n পাইয়ে বর্জিত করব। তাহলে এখানে cos এর জায়গায় থাক, আর এই π/4 কে আমরা লিখলাম 2n পাই প্লাস π/4 আর প্লাস i সাইন, এটাকেও লিখলাম 2n পাই প্লাস π/4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আর 1/5 যেমন আছে তেমন মাথার উপরে রেখে দিলাম। তার মানে এই ফার্স্ট ব্র্যাকেট যেটা ছিল সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/5 এখানে রেখে দিছি, আর এখানের মধ্যে আমি অতিরিক্ত 2n পাই অ্যাড করছি। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 1/10 তার জায়গায় থাক, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হইলো কি cos, এটা একটু লসাগু করি, তাহলে লসাগু করলে আমরা এভাবে পাবো, লসাগু পাবো 4 আর এটা 4 দুগুণ হয়ে যাবে 8n পাই প্লাস পাই, প্লাস একইভাবে i সাইন, সাইন এটাকে পাবো 4 দুগুণে 8 8n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 4, আর এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে তার মাথার উপরে 1/5 লিখবো। তো এখন আমি ডি মোইভরের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি এখানে একটা অতিরিক্ত n আনতে পারছি, যার মানের উপর ডিপেন্ড করে আমরা 5টা না কোটি কোটি মান বের করতে পারবো। ওকে, তাহলে এখন আমি করব কি 2 টু দি পাওয়ার 1/10 তার জায়গায় থাক, আর এখানে এই 1/5টা ভিতরে গুণ করে দিব, তাহলে হবে কি cos, তাহলে 1/5টা থিটার সাথে যদি গুণ হয়ে যায় তাহলে এই যে 1/5, তাহলে 4 5 এর নিচে 20 হবে, এটা হবে 20 আর উপর হবে 8n পাই প্লাস পাই প্লাস i সাইন তার জায়গায় থাকবে, আর এখানে 4 5 আবার নিচে হবে 20 আর উপর হবে 8n পাই প্লাস পাই। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এইটাই এখন আমাদের জন্য এই প্রশ্নটার সমাধান। কিন্তু এখানে তো n এর মান ইচ্ছা মতো নিতে পারি, তো n এর ইচ্ছা মতো মানের জন্য তো আনসারও ইচ্ছা মতো আসবে, কিন্তু আমাকে তো ইচ্ছা মতো আনতে বলে নাই, আমাকে কয়টা আনসার আনতে বলছে 5টা, তাহলে আমিও 5টা আনবো। তাহলে আমরা লিখবো যেখানে যেখানে n ইকুয়াল টু হচ্ছে 0 থেকে শুরু, 0 1 2 3 4, ব্যাস হয়ে গেল 5টা। 5টা হয়েছে কিনা দেখি, 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে 4টা, 0 একটা 5টা। আবার এখানে ডট 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 দেওয়া যাবে না, ইত্যাদি দেওয়া যাবে না, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে নাম্বারটা কাটা যাবে। তো আমরা পরীক্ষা দেওয়ার পর আমি অনেকেই বলতে শুনছি যে আমি ভালো পরীক্ষা দিছি, হ্যান হয়েছে ত্যান হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট আমার ভালো হয় নাই, টিচাররা নাম্বার দেয় নাই, মানে টিচারদের দোষ দিয়ে দেয়। আসলে টিচাররা নাম্বার দেয় নাই, প্রবলেম এখানে না, প্রবলেম হচ্ছে আমরা যে লিখছি, আমরা ভুলটা যে কোথায় করছি সেটা আমাদের আসলে দেখার কোনো সুযোগ নাই, যার কারণে আমরা বুঝতেই পারি না যে আমরা কোথায় ভুল করছি। সামান্য ভুল পুরো নাম্বার কাটা যাবে, ম্যাথমেটিক্স এটাই, হয় পুরো নাম্বার পাবো নাহলে কোনো নাম্বার পাবো না। তো এখানে আমি যদি n এর মান 0 1 2 3 4 দিয়ে ডট 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 দিই, তো ডট 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 মানে কি আরও মান আমি নিচ্ছি, কিন্তু আমাকে তো এখানে 5টা মান নিতে বলছে, তো 5টা মান নিলেই 0 থেকে 4 পর্যন্ত এসে থেমে যেতে হবে, ডট 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 অথবা ইত্যাদি এই শব্দগুলো লেখা যাবে না। ইত্যাদি মানে হচ্ছে আরও আছে, ডট 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 মানে হচ্ছে আরও আছে, কিন্তু আমি তো আরও মান নিব না, আমি তো খালি 5টা মান নিব, এই জন্য আমাকে এখানে থামতে হবে। গত ক্লাসের অঙ্কগুলো তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো আমি যেভাবে করাচ্ছি ঠিক সেভাবে করতে হবে, এর বাইরে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে নাম্বারটা কাটা যাবে। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা 1 প্লাস i হোল টু দি পাওয়ার 5 এর আনসার পেয়ে গেলাম এই জায়গাতে, এইটুকুতে এটা শেষ। এখন কাহিনী হচ্ছে দ্বিতীয় অঙ্কটাতে। দ্বিতীয় অঙ্ক হইল কি, একটা অতিরিক্ত এখানে 1/5 যেখানে আছে 5 এর জায়গায় এখানে আছে n, তো এটার মধ্যে আসলে আহামরি কোনো চেঞ্জ নাই, এটাতে খুব বেশি কিছু করতে হবে না। আমাদের কাজ হচ্ছে এই যে এখানে n দেখতে পাচ্ছি, তো আমরা এই যে 2n পাই নিছিলাম, ওই 2n পাই না নিয়ে আমরা নিব 2k পাই। তো আমি আশা করতেছি যে এটা আমাকে করাই দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটার এটার ফরমেশন একই। আবার √2 দিয়ে গুণ করবো, √2 দিয়ে ভাগ করবো, cos আনবো, সাইন আনবো, সব কিছু ঠিক থাকবে, খালি পাওয়ারটাই খালি 1/n হবে। তো পাওয়ারটা যদি 1/n হয়, এখানে এসে এই জায়গায় এটা হয়ে যাবে 2n,
2n, কারণ এখানে এটা হচ্ছে n আর এটা হচ্ছে 1/2, 2n হয়ে যাবে, এই জায়গাতে এটা n থাকবে। ওকে, আচ্ছা আমি এখানেই সব কিছু চেঞ্জ করে দিচ্ছি, এই পাওয়ারে হয়ে যাবে n, এই পাওয়ারে হয়ে যাবে n, এই পাওয়ারে হয়ে যাবে n, এটাও হয়ে যাবে n। ওকে, তাহলে একটু পর্যন্ত এখন আমরা গুছাই ফেললাম, কিন্তু cos π/4 এ যে আমি 2n পাইটা লিখছি সেই nটাকে আমি মুছে দিয়ে আমি সেখানে দিব k পাই, এখানে nটাকে আমি মুছে দিয়ে সেখানে দিব k পাই। কারণ হচ্ছে আমরা এখানে n প্রশ্নেই পাইছি, তো প্রশ্নে যেটা পাইছি আমি ধরার সময় সেইটাকে আবার নতুন করে আনতে পারবো না, কারণ আমি আমার ইচ্ছা মতো একটা মান আনবো, সেটা যেন প্রশ্নে না থাকে। তাহলে আমি k কে আনলাম যেটা প্রশ্নে নাই, তাহলে এখানেও হয়ে যাবে k, এখানে হয়ে যাবে k, আর এখানে তো n ছিল, n হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2n। ওকে, তারপরে এখানে এটা হয়ে যাবে k, এটাও হয়ে যাবে k, আর এই যে নিচের যে রাশিটা সেটাতে এখানে যে 1/n গুণ হয়েছিল, তাহলে এটা 20 না হয়ে 4 এর সাথে 1/n গুণ হলে হবে 4n, এটাও হয়ে যাবে 4n, আর এই যে এটা হবে 1/2n। তার মানে এখানে চেঞ্জ আসলো খালি ওই n না দিয়ে আমাদেরকে কে করতে হবে, আর বাদ বাকি সব নিয়ম ঠিকঠাক আছে। আর এখানে এসে একটা চেঞ্জ করতে হবে, যখন এখানে 5 ছিল তখন আমি দিছি 4 পর্যন্ত, মানে 4টা 0 থেকে 4 পর্যন্ত লিখছি 5 থাকা অবস্থায়। এখন আছে কত n, n থাকার কারণে আমাকে করতে হবে কি ডট 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 দিতে হবে। তো আমি এতগুলো না লিখে লিখবো 0 1 2 ডট 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 ডট, মানে এগুলো নাই বুঝাচ্ছে না, ডট 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 মানে হচ্ছে এগুলো আছে, এরা সবাই আছে। লাস্টে গিয়ে আমাকে লিখতে হবে n-1, এরপর আর ডট ডট দেওয়া যাবে না। n-1 কেন লিখছি, কারণ এইখানে যেটা থাকবে তার চেয়ে 1 কম থাকবে, আর তার চেয়ে 1 কম এটা দিয়েই বুঝায় যে n-1 মানে হচ্ছে n এর চেয়ে 1 কম। ওকে, ব্যাস, তাহলে 1 + i হোল টু দি পাওয়ার 1/5 আর 1 + i হোল টু দি পাওয়ার 1/n, এই দুইটার আনসার আমরা শিখলাম। এবার একটু পিডব্লিউ থাকবে, পিডব্লিউ কি কি, পিডব্লিউ করবা যে 1 + i হোল টু দি পাওয়ার 1/7 আর 1 + i হোল টু দি পাওয়ার 1/9, এই দুইটা এই দুইটার মান নির্ণয় করবা, এটাই হচ্ছে পিডব্লিউ। ও আচ্ছা, পিডব্লিউ মানে কি, এরকম একটা প্রশ্ন হয়তো বা মনে থাকতে পারে, পিডব্লিউ কি? আসলে পিডব্লিউ মানে হচ্ছে পার্সোনাল ওয়ার্ক, পি মানে হচ্ছে পার্সোনাল আর ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, পার্সোনাল ওয়ার্ক। তো আমরা সারা জীবন শুনছি যে HW মানে হোমওয়ার্ক, তারপরে এই ধরনের, অথবা ক্লাস টেস্ট, ক্লাসে যে পড়াটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্লাস টেস্ট, তাহলে হোমওয়ার্ক ক্লাস টেস্ট এগুলো শিখছি। আমি কেন পিডব্লিউ লিখছি, পিডব্লিউর মানে হচ্ছে তুমি যখন ইচ্ছা তখন করো, যেখানে ইচ্ছে সেখানে করো, তুমি বাসায় করবা নাকি গাছতলায় বসে করবা নাকি রাস্তায় বসে করবা সেটা আমার বুঝার বিষয় না, করলেই হবে, তোমার নিজের কাজ, তুমি যেখানে বসে ইচ্ছা সেখানে করো, খালি করলেই হয়েছে। ওকে, আচ্ছা এরপরে আমরা যে প্রশ্নটা নিছি, প্রশ্নটা প্রথমে দেখি। প্রশ্নে বলছে কি n যোগবোধক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে 1 + i হোল টু দি পাওয়ার n প্লাস 1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n + 2 ডিভাইডেড বাই 2 cos n π/4। ওকে, এটা অনেকটা বাম পক্ষ ডান পক্ষ থেকে প্রমাণ করতে বলছে অনেকটা। তো আমরা প্রথমে এটা প্রমাণের জন্য বাম পক্ষ থেকে লেখা শুরু করি। তাহলে বাম পক্ষে কি পাচ্ছি আমরা, 1 + i হোল টু দি পাওয়ার n প্লাস 1 - i হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের জন্য বাম পক্ষ। ওকে, এখন এই যে 1 + i হোল টু দি পাওয়ার n, এই জিনিসটা আমরা একটু আগে দেখছি, আর এই মানে এই ধরনের একটা রাশি আমরা একটু আগে করছিলাম, ওইটাতে করতে হয় কি ওই মডুলাস বের করতে হয়, আর মডুলাস দিয়ে গুণ বা ভাগ করতে হয়। তাহলে এটার মডুলাসও হবে কত একটু দেখি, √1² প্লাস 1²। কেন, কারণ এই যে এটা সহগ 1 এটা সহগ 1, এই জন্য তাহলে টোটাল আসছে কত √2। তাহলে আমরা কি করব, √2 দিয়ে গুণ এবং √2 দিয়ে ভাগ করব। এই ফার্স্ট ব্র্যাকেটটা প্রথমে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে √2 দিয়ে গুণ, আর এই √2 দিয়ে ভাগ করলাম, 1কে √2 দিয়ে ভাগ, প্লাস i-কেও √2 দিয়ে ভাগ করলাম। তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই যে মাথার উপরে একটা n ছিল ওই nটা এখানে দিয়ে দিলাম, প্লাস আচ্ছা, আর এই যে 1 - i এটাকে আমরা কত দিয়ে গুণ করব কত দিয়ে ভাগ করব সেটা একটু দেখি। 1 - i এটাও একটা জটিল সংখ্যা, তো এটার মডুলাস বের করি। এটার মডুলাস হবে √ এই বাস্তব অংশের বর্গ মানে 1² প্লাস অবাস্তব অংশ কত একটু খেয়াল করি। i এর সহগ হচ্ছে -1, সবসময় মনে রাখতে হবে সহগ চিহ্ন সহ হয়, চিহ্ন সহ সহগ হিসাব করতে হয়। তাহলে এই i এর সহগ হচ্ছে -1, তাহলে হবে i এর সহগ -1, তাহলে -1²। কেন, কারণ আমরা পড়ছিলাম √a² প্লাস b² হয় কখন, যখন জটিল সংখ্যাটা a + ib হয়। তাইলে
আয়ের সহগ যেটা থাকবে সেটার স্কোয়ার দিতে হবে। তো এখানে আয়ের সহগ -1, তো -1 স্কোয়ার দিলাম। ফলে ঘটনা ঘটলো কি, আই স্কোয়ার মানে তো 1, প্লাস এই মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 1 স্কোয়ার মানে হচ্ছে 1, ফলে এটাও পাইলাম কত, √2। তাহলে আমরা এটাকে √2 দিয়ে গুণ করব এবং √2 দিয়ে ভাগ করবো। তাহলে 1/√2 মাইনাস আই ডিভাইডেড বাই √2, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই মাথার উপরে যে এনটা আছে ওইটা এখানে দিয়ে দিব। ওকে, তাইলে 1 প্লাস আই এর জন্য আমরা মডুলাস পাইছি √2, যার কারণে √2 দিয়ে গুণ √2 দিয়ে ভাগ করছি। 1 মাইনাস আই এর জন্য মডুলাস পাইছি √2, যার কারণে আমরা √2 দিয়ে গুণ √2 দিয়ে ভাগ করছি। ওকে, তাহলে এখন পরবর্তী স্টেপগুলো করি। তাহলে √2 তার জায়গায় থেকে যাক, এই 1/√2কে আমরা কজে পরিণত করব, আর এখানের 1/√2কে আমরা সাইনে পরিণত করব, কারণ আমরা ডি ময়ভরের সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে 1/√2 হচ্ছে cos π/4, যা আমরা একটু আগেও জানছিলাম, প্লাস আই তার জায়গায় থাক, এখানেও হবে cos π/4, ব্র্যাকেট ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, আর মাথার উপরে যে এন আছে সেটা দিয়ে দিব। প্লাস একইভাবে এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, √2 তার জায়গায় থাকলো, আর এই যে 1/√2 এটার বদলে আমরা লিখে দিলাম cos π/4 মাইনাস আই 1/√2 জায়গায় লিখে দিলাম সাইন, সরি এই জায়গায় আসলে কজ হবে না, এটা হবে সাইন π/4, আর এখানেও আমরা লিখে দিলাম সাইন π/4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হোল টু দি পাওয়ার n। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই পাওয়ারটাকে এখানে বসিয়ে দেওয়া ডি ময়ভরের সূত্রের নিয়ম অনুযায়ী। তাহলে পাওয়ারটা প্রথমে ওর উপরে আসবে, তাহলে আমরা পাচ্ছি ওর উপরে যদি পাওয়ারটা আসে √2 হোল টু দি পাওয়ার n এরকম আসবে। ওকে, আমি এভাবে না লিখে সরাসরি লিখতে যাচ্ছি, এই √2-র উপরে পাওয়ার n আসবে, ঠিক আছে? তো তাহলে √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, এটার মাথার উপরে আবার নাকি n, √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, আর এটার মাথার উপরে নাকি n। তাহলে আমরা কি শিখছিলাম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তার মানে 2 টু দি পাওয়ার হাফ গুণ n। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n/2। তার মানে আমি এখানে সরাসরি এটা যখন ওর মাথার উপরে আসবে তখন আমি এই গবেষণাগুলো করার কারণে সরাসরি লিখে দিতে পারি 2 টু দি পাওয়ার n/2। ওকে, আর এটা যখন এই পুরোটার উপরে আসবে, থাক পুরোটার উপরে একটু cos টু দি পাওয়ার, আচ্ছা আমি লিখে দিই cos টু দি ডি ময়ভরের সূত্রে অ্যাপ্লাই করে দিই। এটা যখন এখানের উপরে আসবে ডি ময়ভরের সূত্র অনুযায়ী আমরা এভাবে পাবো n π ডিভাইডেড বাই 4 প্লাস আই সাইন n π ডিভাইডেড বাই 4, ব্যাস। তাইলে এই n যখন ওর উপর আসছে তখন এরকম হয়েছে, আর এই n যখন ওর উপর আসছে তখন আমরা ডি ময়ভরের সূত্রের সাহায্যে cos n π/4 প্লাস i sin n π/4 লিখে দিলাম। এখন একটা প্রশ্ন মনে আসতে পারে, সেটা হচ্ছে এর আগে আমরা যে অঙ্কগুলো করলাম ওগুলোর মধ্যে আমরা করছি কি ডি ময়ভরের সূত্র এই জায়গায় অ্যাপ্লাই করার আগে আমরা একটা 2n π অতিরিক্ত আনছি, কিন্তু এখানে আমরা 2n π অতিরিক্ত আনলাম না কেন? এটা দুইটা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, মান নির্ণয় করতে বলে নাই, মান নির্ণয় করতে বলে না। তাহলে এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু একটাই জিনিস, যার কারণে আমাকে অতিরিক্ত 2n π আনতে হবে না। কারণ 2n π আমরা কেন আনি, আমরা অনেকগুলো মান বের করবো সেজন্য আমরা আনি, কিন্তু এখানে তো একটাই জিনিস বের করবো, সুতরাং আমি তো অনেকগুলো মান বের করার ব্যবস্থা করার কোনো দরকার নেই, যার কারণে আমরা এখানে অতিরিক্ত 2n π না এনেই ডি ময়ভরের সূত্রে অ্যাপ্লাই করছি। আরেকটা ব্যাখ্যা আছে এটার, কারণ হচ্ছে এই যে 1 প্লাস আই এর মাথার উপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে n। ওকে, একটু খেয়াল করি, 1 প্লাস আই এটার মাথার উপরে যদি 1/5 থাকে, 1/5 এই জিনিসটার মানে হচ্ছে মান নির্ণয় করা, মূল নির্ণয় করা। মাথার উপরে 1 কিছু একটা থাকা মানে হচ্ছে মূল নির্ণয় করা, কিন্তু এখানে 1/5 না থেকে যদি শুধু 5 থাকে তখন সেটাকে কিন্তু মূল নির্ণয় করা বোঝায় না, তখন সেটার জন্য আমরা মান নির্ণয় যেহেতু করবো না সেহেতু মান নির্ণয়ের চিন্তাই মাথা থেকে ফেলে দিছি। তাহলে এখানে দেখা যাচ্ছে 1/n নাই, কিন্তু শুধু n আছে। যদি 1/n থাকতো তাহলে আমার n সংখ্যক মান আনার জন্য এখানে 2n π যোগ করতে হইতো, কিন্তু যেহেতু এখানে 1/, নাই সেহেতু আমার এখানে 2n π যোগ করার কোনো অনুমতিও নাই। ওকে, তাহলে এরপরে আমরা এখানেও একই অবস্থা, এই n যদি ওর উপরে আসে তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার n/2, যে গবেষণাটা আমরা এখানেই করছি। আর এই n যখন ওর উপরে আসবে তখন আমরা ডি ময়ভরের সূত্র অ্যাপ্লাই করে দেবো, তাহলে cos টু দি পাওয়ার cos n π/4 মাইনাস আই সাইন n π/4। ওকে, এরপর আমরা দুইজন থেকে 2 টু দি পাওয়ার n কমন n/2 কমন নিতে পারি। দেখি এই রাশিটার মধ্যে 2 টু দি পাওয়ার n/2 আছে, এই রাশিটার মধ্যে 2 টু দি পাওয়ার n/2 আছে, আমরা এই 2 টু দি পাওয়ার n/2 কমন নিব। তাহলে 2 টু দি পাওয়ার n/2 যদি কমন নেই ওর কাছে থাকবে cos n π/4 প্লাস i সাইন
n পাই বাই 4 আর ওর কাছে থাকবে cos n পাই বাই 4 মাইনাস i sin n পাই বাই 4 ওকে তাহলে একটু দেখি ওর কাছ থেকে এটা কমন নিছে তো এটা রয়ে গেছে ওর এটা কমন নিছে ওর কাছ থেকে এটা রয়ে গেছে ওকে এবার এই i sin n পাই আর i sin n পাই কাটা কারণ ওর একই রকম রাশি ওর আগে আছে মাইনাস ওর আগে আছে প্লাস ওকে এটার আগে আছে প্লাস এটার আগেও আছে প্লাস তাহলে ওরা যোগ হবে তাহলে ওরা যোগ হলে কত হবে এটা একটা দুইটা জিনিস দুইটা একই রকম জিনিস যোগ হইলে হবে দুইটা এটা ধরলাম একটা আম আর আরেকটা আম তো এই দুইটা আমকে যদি আমি যোগ করি তাহলে কি হবে দুইটা আম ওকে তাহলে এই আম আর এই আম তাহলে যোগ করলে হবে দুইটা আমকে কিভাবে লেখা হয় তাহলে 2 টু দি পাওয়ার n বাই 2 তার জায়গায় থাক আর এটাকে আমরা লিখবো দুইটা আম তাহলে আম হচ্ছে cos n পাই বাই 4 ওকে একটা আম আর একটা আম টোটাল দুইটা আম তাহলে এখন এই বেজ একই রকম হলে পাওয়ারের পরে যোগ হয় তাহলে 2 টু দি পাওয়ার এই যে পাওয়ার হচ্ছে n বাই 2 যোগ 1 আর এই cos n পাই বাই 4 যেমন আছে পাশে তেমন রয়ে গেল ওকে এটার পাওয়ার হচ্ছে n বাই 2 আর এটার পাওয়ার হচ্ছে 1 তো বেজ একই হলে পাওয়ারের পরে যোগ করে এত হয় এরপরের লাইনটা আমি এখানে দেখাই দিচ্ছি ইকুয়াল টু 2 তার জায়গায় থাক এই উপরেটা লসাগু করব ছোট্ট তাহলে লসাগু করলে আমরা পাচ্ছি 2 আর এটা হচ্ছে n প্লাস 2 তারপর এখানে পাচ্ছি cos n পাই বাই 4 ব্যাস এটাই আমাদেরকে আসলে প্রমাণ করতে বলছে এই যে দেখা যাচ্ছে এই জিনিসটা এখানে প্রমাণ হয়ে গেল ওকে তো এখানে একটু আলাদা করে লিখছে এটা করছে কি এই ডিভাইডেড বাই 2 কে ওরা পাশে এইভাবে করে লিখছে লেখার আলাদা কিন্তু আসলে জিনিসটা একই ওকে তাহলে আমরা বুঝলাম কি যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এত ওইখানে আমি যদি ডিমোভার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে এটার মডুলাস বের করে সেটা দিয়ে গুণ এবং ভাগ করতে হবে যা আগের অঙ্ক করছি এখানেও করছি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখছি সেটা হচ্ছে যখন এখানে মাথার উপরে 1 বাই টাইপসের কিছু থাকবে তখন আমাদেরকে মান নির্ণয় করতে হবে আর তখন যতগুলা 1 বাই যত থাকবে ততগুলা মান আমার দরকার আর সেজন্য আমাকে একটা 2n পাই এখানে একটা জায়গায় আনতে হবে ডিমোভারের সূত্র অ্যাপ্লাই করার আগেই আর যদি মাথার উপরে 1 বাই না থেকে সরাসরি পূর্ণ সংখ্যা থাকে এই যে এখানে বলছিল n যোগবোধক পূর্ণ সংখ্যা তো সরাসরি পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে আমাদেরকে অতিরিক্ত 2n পাই আনার কোনো দরকার নাই আর তাছাড়া এখানে এত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে আমাকে অনেকগুলো প্রমাণ করতে বলে না একটা লাইনই প্রমাণ করতে বলছে আর ওই একটা লাইন প্রমাণ করার জন্য আমার অতিরিক্ত আনসারের কোনো দরকার নাই যার কারণে আমি এখানে 2n পাই আনবো না ওকে আচ্ছা এরপরে আমরা আরো একটা প্রশ্ন দেখি প্রশ্নে বলছে কি n যোগবোধক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে √3 প্লাস i হোল টু দি পাওয়ার n প্লাস √3 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই বাই 6 তো প্রশ্নটা দেখতে ঠিক এর আগে যেটা করছি তার মতোই বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে তো বাম পক্ষ আমরা প্রথমে বাম পাশের অংশটা লিখে ফেলি তাহলে বাম পাশে কি বলছে √3 প্লাস i হোল টু দি পাওয়ার n প্লাস √3 মাইনাস i হোল টু দি পাওয়ার n ওকে তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে একটা রাশি দিয়ে একটা সংখ্যা দিয়ে আমরা গুণ এবং ভাগ করব ওকে তো কত দিয়ে গুণ করব ভাগ করব সেটা বোঝার জন্য আমাদেরকে ওর মডুলাস বের করতে হবে তাহলে একটু খেয়াল করি মডুলাসটা কত আসে এখানে a হচ্ছে √3 তাহলে আমাদেরকে √3 স্কয়ার দিতে হবে প্লাস এখানে b হচ্ছে i এর সহগ মানে 1 তাহলে 1 স্কয়ার তাহলে কত পাচ্ছি স্কয়ার রুটে কাটা গেলে আমরা পাবো শুধু 3 প্লাস 1 তাহলে 3 এর একে হচ্ছে 4 কে যদি রুট করি তাহলে আমরা পাবো 2 তার মানে এখানে আমাদেরকে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করতে হবে ওকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি দিলাম সেকেন্ড ব্র্যাকেট আর 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ তাহলে 2 দিয়ে গুণ করলাম আর এই √3 কে 2 দিয়ে ভাগও করলাম প্লাস i কেও আমরা 2 দিয়ে ভাগ করলাম তারপরে হোল টু দি পাওয়ার n লিখে দিলাম √3 মাইনাস i এর ক্ষেত্রে কি হবে দেখি এখানে √3 তো √3 ঠিকই আছে √3 হোল স্কয়ার এর মান আর i এর সহগ হচ্ছে b এর মান আর i এর সহগ হচ্ছে -1 তাহলে আমাকে করতে হবে কি -1 হোল স্কয়ার দিতে হবে তো -1 হোল স্কয়ার নিজেই তো আবার +1 যার কারণে আমরা এখানেও পাবো 2 এজন্য আমরা এখানেও কি করব 2 দিয়ে গুণ করব আর 2 দিয়ে ভাগও করে দিব তাহলে i ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার n যেমন আছে তেমন লিখে ফেললাম ওকে এবার আমাকে সাইন এবং কজে পরিণত করতে হবে জিনিসটাকে তাহলে 2 জায়গায় থাক আর এই যে √3/2 আমাকে জানতে হবে এটাকে বানাইতে হবে cos আর i যেটাতে আছে ওটাকে বানাইতে হবে sin তাহলে কত ডিগ্রির মান √3/2 cos কত ডিগ্রির মান √3/2 তাহলে আমাকে লিখতে হবে cos 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 সরি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে π/6 cos 30 ডিগ্রি মান √3/2 প্লাস i তার জায়গায় থাক এখানে i যদি লিখে ফেলি এখানে আর থাকে হাফ তো sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ sin 30 ডিগ্রি মান হচ্ছে π/6
এত, আর হোল টু দি পাওয়ার এন যেমন আছে তেমন লিখে ফেললাম, প্লাস 2 তার জায়গায় থাক, এখানেও √3/2, তাহলে √3/2 হচ্ছে cos 30 ডিগ্রির মান, সরি হ্যাঁ cos 30 ডিগ্রির মান, তাহলে π/6, তারপর হচ্ছে মাইনাস আই তার জায়গায় থাক হাফ মানে হচ্ছে sin 30 ডিগ্রি লিখবো আমরা, sin 30 ডিগ্রি মানে sin π/6 হোল টু দি পাওয়ার n। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই nটাকে 2 ভাগ করে দেওয়া। তো n যদি 2 এর উপরে আসে তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার n, কোনো সন্দেহ ছাড়াই। আর এই n যদি ওর উপর আসে তখন আমরা ওর উপর ডিমোইভার অ্যাপ্লাই করব। কেন? কারণ এটা cos থিটা প্লাস i sin থিটা, এই যে থিটা থিটা কিন্তু মিল আছে, যার কারণে আমরা ডিমোইভার অ্যাপ্লাই করতে পারবো। আর ডিমোইভার অ্যাপ্লাই করলে কি পাবো আমরা? cos nπ/6। কেন? কারণ এই nটা ওর এখানে গুণ হয়ে যাবে থিটার পাশে, তাহলে i sin nπ/6। ওকে, প্লাস একইভাবে এখানে 2 টু দি পাওয়ার n, আর এখানে পাচ্ছি ওই n যদি এখানে গুণ হয়ে যায় তাহলে cos nπ/6 মাইনাস i sin nπ/6 এভাবে পাচ্ছি। এবার ওর কাছেও দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার n আছে এই রাশিটাতে, আবার ওর কাছেও দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার n আছে। তো আমরা 2 টু দি পাওয়ার n কমন নিয়ে ফেলতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে এখানে বাকি থাকবে cos nπ/6 প্লাস i sin nπ/6, তারপর প্লাস cos nπ/6 মাইনাস i sin nπ/6। অর্থাৎ আমরা 2 টু দি পাওয়ার n কমন নেওয়ার পর বাকি যারা আছে তাদেরকে লিখে ফেলছি। তো এই i nπ/6 এটার আগে মাইনাস, i nπ/6 এটার আগে হচ্ছে প্লাস, যার কারণে এরা দুজন কাটা যাবে। আর যোগ করব বাকিদেরকে, তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে cos nπ/6 মানে হচ্ছে 2টা cos nπ/6 আমাদের হাতে আছে। তাহলে এই 2 আর 2 যদি যোগ করি তাহলে কি হবে একটু দেখি, এই 2 এর উপর আছে n আর এই 2 এর পাওয়ার হচ্ছে 1, আর ওরা গুণ সম্পর্ক আছে। তো বেজ একই রকম হলে গুণের বেলায় পাওয়ারের পরে যোগ হয়, তাহলে পাওয়ারের পরে যোগ n + 1 আর cos nπ/6 এটা যেমন আছে তেমন রয়ে যাবে। ওকে, তাহলে বাম পক্ষ থেকে শুরু করে আমরা যে লাইনটা পাইছি ওই লাইনে আবার দেখতে পাচ্ছি এইটা পুরোপুরি মিলে গেছে। অর্থাৎ প্রমাণটা খুবই সহজ, আমাদেরকে করতে হয় কি এখানে ওই মডুলাসটা বের করে মডুলাস দিয়ে গুণ এবং ভাগ দুইটাই করতে হবে। ওকে, আচ্ছা এরপর আমরা একই রকম আরও একটা প্রশ্ন দেখি। প্রশ্নটা পড়ি। প্রথমে বলছে কি n যোগবোধক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে a + ib হোল টু দি পাওয়ার n প্লাস a - ib হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2a² + b² n/2 cos n tan ইনভার্স b/a। তো এটা কিন্তু এর আগের অঙ্কের চেয়ে একটু কঠিন এবং ডিফারেন্ট। তো আমি কেন ডিফারেন্ট সেটা প্রথমে বোঝানোর চেষ্টা করি। শুরু করি প্রথম অঙ্কটা। তাহলে আমরা বললাম যে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে, কারণ প্রমাণ করতে বলছে যে এত হলে দেখাও যে, তাহলে বাম পক্ষটা দিয়ে আমরা বাম পক্ষ দেখাবো। তাহলে বাম পক্ষে যা আছে তা লিখে ফেলে a + ib হোল টু দি পাওয়ার n প্লাস a - ib হোল টু দি পাওয়ার n লিখে ফেললাম। ওকে, এর আগে আমরা যে দুটো অঙ্ক করলাম ওগুলোর যে ট্রেডিশন, ওই ট্রেডিশন অনুযায়ী যদি আমি এখানে করতে চাই তাহলে ঘটনাটা কি ঘটবে, a + ib এর মডুলাস বের করতে হবে। আর a + ib এর মডুলাস আমরা জানি এই যে এখানে বাস্তব অংশের বর্গ, বাস্তব অংশ হচ্ছে a² প্লাস অবাস্তব অংশের সহগের বর্গ, তাহলে b²। তাহলে এটাই হচ্ছে মডুলাস, এখানে আর কোনো যোগ বিয়োগ হবে না। তাহলে এটা দিয়েই আমাদেরকে গুণ এবং ভাগ করতে হবে। তো আমরা প্রথমে ওই কাজটা করি। প্লিজ এখন খাতায় লেখা যাবে না, এখন একটু থামতে হবে, আগে এটা করে শেষ করি তারপর দেখো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটকে দিলাম আমি সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আর এখানে আমরা ওই মডুলাস যেটা পাইছি a² + b² ওটা দিয়ে গুণ করলাম, আর সেই সাথে আমরা ভাগও করলাম। তাহলে a কে ভাগ করলাম √a² + b², তারপরে প্লাস ib দুইজনকে লিখি, ib কে ভাগ করলাম √a² + b², আর ব্র্যাকেট শেষ করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে মাথার উপরে n দিলাম। ওকে, তাহলে একটু আগে আমরা যেভাবে করছি ঠিক সেভাবেই আমরা করছি, কিন্তু প্রবলেম এই জায়গায় এই লাইনের পরে আমরা আর কোনো লাইনই করতে পারবো না। কেন এমন হচ্ছে? কারণ এই লাইনের পরে আমরা দেখছিলাম এটাকে cos θ বানাইতে হবে, এটাকে sin θ বানাইতে হবে। আবার বলতেছি, এটাকে আমরা cos θ বানানোর চেষ্টা করছি, এটাকে আমরা sin θ বানানোর চেষ্টা করছিলাম। তো তখন মানগুলো সুন্দর ছিল, 1/√2 ছিল, √3/2 ছিল, যাদের মান আমরা জানি। এখন আমি যদি প্রশ্ন করি cos কত ডিগ্রির মান, এটা এমন কোনো কজের ডিগ্রি পাওয়া যাবে যার কারণে a/√ওভার এত আসবে, আমরা কেউই জানি না। যার কারণে এটাকে এই ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা করতে পারবো না, এবং আমাকে এই জায়গাগুলো মুছে ফেলতে হচ্ছে এবং অন্যভাবে করতে হচ্ছে। ওকে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি,
আমরা সব সময় ট্রেডিশন ইউজ করতে পারবো না, একটাই কারণ হচ্ছে সব অঙ্ক একই রকম করে মিলবে না। আগের অঙ্কগুলোতে এখানে এ বির জায়গায় সংখ্যা ছিল, তো ওদেরকে ওইভাবে মিলছে, আমরা খুব সহজে মানগুলো খুঁজে বের করতে পারছি। কিন্তু এই প্রশ্নে যেহেতু এখানে এ এবং বি এর জায়গায় সংখ্যা দেওয়া নাই, এ বি করা আছে, তাই এখানে এটা সহজে মিলবে না। তো আমরা এটাকে নিয়ে অন্যভাবে আলোচনা করব। আচ্ছা, তো প্রশ্নটাকে সমাধান আমরা এভাবে শুরু করব যে প্রথমে আমরা বাম পক্ষ ডান পক্ষ না লিখে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। তাহলে আমরা লিখব, প্রথমে মনে করি এ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা আর বি ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। ওকে, তাহলে হঠাৎ করে আমরা যে এ ইকুয়াল টু আর কস থিটা আর বি ইকুয়াল টু আর সাইন থিটা আনলাম, এটা কেমনে আনলাম? ওকে, আর কেনই বা আনলাম? তো আমি প্রথমে কেন আনলাম সেটা ব্যাখ্যা দিই, আর কিভাবে আনলাম সেটাও ব্যাখ্যা দিব। এ ইকুয়াল টু আর কস থিটা, বি ইকুয়াল টু আর সাইন থিটা এই জন্যই ধরছি কারণ আমরা এখানে ডি ময়োভরের সূত্রে অ্যাপ্লাই করব। আর ডি ময়োভরের সূত্রে এই অংশটাকে অবশ্যই কস থিটা হইতে হবে, এই অংশটাকে অবশ্যই সাইন থিটা হতে হবে। আর এখানে এইগুলোর জন্য আমরা কস থিটা রাখছি, আর বির মান এই জন্য আমরা সাইন থিটা রাখছি। ওকে, এখন কথা হচ্ছে এ ইকুয়াল টু আর কস থিটা না ধরে আমরা তো এমন করতে পারতাম, এ ইকুয়াল টু আর সাইন থিটা ধরতে পারতাম, বি ইকুয়াল টু আর কস থিটা ধরতে পারতাম, এরকম পারতাম কিনা? আসলে আমরা এটা পারতাম না, ওই ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি কেন আমরা পারবো না। খেয়াল করি, আমরা যখন কোনো একটা জটিল সংখ্যার চিত্র আঁকি, এই যে এ প্লাস আইবি একটা জটিল সংখ্যা, আমি এখানে লিখতেছি এ প্লাস আইবি, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। ওকে, এই জটিল সংখ্যার চিত্র যখন আঁকতে চাইবো তখন আমাকে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ আঁকতে হয়। আর এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের, এক্স অক্ষের নাম হয় বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষের নাম হয় অবাস্তব অক্ষ। ওকে, আর এই এ প্লাস আইবি যে রাশিটা আসলে দেখা যাচ্ছে, এটা মিন করে বাস্তব অক্ষে এ পরিমাণ যেতে হবে, অবাস্তব অক্ষে বি পরিমাণ উঠতে হবে। তাহলে আমি ধরলাম এই পরিমাণ বাস্তব অংশে এই পরিমাণ গেলাম, এই যে এটা হচ্ছে এ, এখান থেকে একটু পরিমাণ দূরত্ব হচ্ছে এ, বাস্তব অক্ষে এ পরিমাণ গেলাম, অবাস্তব অক্ষে বি পরিমাণ উঠলাম, এটা হচ্ছে বি পরিমাণ উঠলাম। তাহলে যে রাশি যে বিন্দুটা আমরা পাবো ওই বিন্দুটার নাম হচ্ছে এ প্লাস আই বি, আর এটাই হচ্ছে জটিল সংখ্যার চিত্র। তাহলে বাস্তব অক্ষে এ পরিমাণ, অবাস্তব অক্ষে বি পরিমাণ গিয়ে যে সংখ্যাটা পাই, যে বিন্দুটা পাই, ওই বিন্দুর নাম হচ্ছে এ প্লাস আই বি। আমি করব কি, এই বিন্দুটাকে মূল বিন্দু থেকে কিন্তু ডাইরেক্ট এই বিন্দুটাকে খুঁজে পাওয়ার একটা সিস্টেম আছে, একটু খেয়াল করি। এই বিন্দুটাকে খুঁজতে হইলে আমাকে প্রথমে এ পরিমাণ যেতে হবে বাস্তব অক্ষে, বি পরিমাণ যেতে হবে অবাস্তব অক্ষের দিকে। ওকে, কিন্তু এই বিন্দুটাকে খুঁজে পাওয়ার কিন্তু আরও একটা সিস্টেম আছে। কিভাবে? এই মূল বিন্দু থেকে আমি যদি এদিকে দিকে না গিয়ে সোজা এদিকে চলে যেতাম, তাও কিন্তু বিন্দুটাকে খুঁজে পাইতাম, নাকি নয়? তার মানে আমি মূল বিন্দু থেকে এভাবে না গিয়ে সোজা গেলেও কিন্তু বিন্দুটাকে খুঁজে পাচ্ছি। এখন কথা হচ্ছে, এদিকে গিয়ে যে বিন্দুটা পাচ্ছি সেটার নামও এ প্লাস আইবি, আর এই সোজা চলে গিয়ে যে বিন্দুটা পাচ্ছি সেটার নামও হচ্ছে এ প্লাস আইবি। তো কথা হচ্ছে দোনোটা এ প্লাস আইবি একই কিনা? হ্যাঁ, অবশ্যই দোনোটা এ প্লাস আইবি একই, কারণ হচ্ছে এখানে জায়গার উপর নির্ভরশীল বিন্দুগুলোর মান। তাইলে আমি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যাই, সেটা কোন পথে যায় সেটা ইম্পর্টেন্ট না। আমি যদি ট্রেনে যাই তাও সেটা ঢাকা, আমি যদি বিমানে যাই তাও সেটা ঢাকা, আর আমি বাসে গেলে সেটাও ঢাকা। তার মানে জায়গাটা নাম ঢাকা। আমি আকাশ পথে গেলাম নাকি বিমান পথে গেলাম নাকি নদী পথে গেলাম সেটা ইম্পর্টেন্ট নয়। একইভাবে এই জায়গাটার নাম হচ্ছে এ প্লাস আইবি, আমি এইভাবে গেলাম নাকি এইভাবে গেলাম সেটা ইম্পর্টেন্ট নয়। ওকে, এখন কথা হচ্ছে এভাবে যেটা যাচ্ছে সেটাকে কিভাবে মিন করে? সেটাকে মিন করে বাস্তব অক্ষের সাথে থিটা কোণে ঘুরে, এই যে আমি এখানে একটা থিটা কোণ দিচ্ছি। ওকে, তাহলে বাস্তব অক্ষের সাথে থিটা কোণে ঘুরে আর পরিমাণ দূরে গেলে এই বিন্দুটাকে পাওয়া যাচ্ছে। আমি এই বিন্দুটাকে একভাবে পেতে পারি, এই পরিমাণ গিয়ে বি পরিমাণ গিয়ে যা পাচ্ছি তাই হচ্ছে এ প্লাস আইবি। আবার অন্যভাবে পেতে পারি, সেটা হচ্ছে বাস্তব অক্ষের সাথে থিটা কোণে মোচড় দিয়ে আর পরিমাণ দূরে গেলে, যে আর পরিমাণ দূরে গেলে যেটা পাচ্ছে সেটাও এ প্লাস আইবি। ওকে, তো এখান থেকে আমি যদি সাইন থিটার মান বের করতে চাই, তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে এখন এখানে লম্ব কোনটা? এই যে থিটার সাথে যে বাহুটা লাগানো থাকে সেটা হচ্ছে ভূমি, আর এই থিটার বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ যদি সাইন থিটা হয়, তাহলে এখানে লম্ব হচ্ছে বি, তাহলে বি লিখে দিলাম, আর অতিভুজ হচ্ছে আর। ওকে, তাহলে সাইন থিটা সমান হচ্ছে বি বাই আর। তো আমি এখানে কোনাকুনি গুণ করে দিই, এই আরটাকে এদিকে নিয়ে আসতে পারবো কোনায় গুণ করলে, তাহলে হবে আর সাইন থিটা
ইকুয়াল টু বি। তার মানে বি ইকুয়াল টু অবশ্যই আর সাইন থিটা লিখতে হবে, যে বি ইকুয়াল টু আর সাইন থিটা। আমি কিন্তু আমার ইচ্ছা মতো এখানে আর কস থিটা লিখতে পারি না, কারণ এ প্লাস আই বি অংশে থেকে আমরা গবেষণা করে দেখলাম বি ইকুয়াল টু আর সাইন থিটা আসবে, কখনোই বি ইকুয়াল টু আর কস থিটা আসবে না। একইভাবে আমি যদি কস থিটার মান বের করতে চাই এই ত্রিভুজ থেকে, তাহলে কস থিটা কি কত আসে দেখি। কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে ভূমির মান কত? এটা থিটার সাথে যে বাহুটা লেগে থাকে সেটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে আর। তাহলে আবার যদি আমি এই আরটাকে দিকে গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ। তার মানে এ ইকুয়াল টু আমাদেরকে অবশ্যই আর কস থিটা লিখতে হবে, আর এ ইকুয়াল টু আর কস থিটা লিখতে আমরা বাধ্য যদি আমরা লিখতে চাই। যদি আমরা এ ইকুয়াল টু এরকম কস থিটা সাইন থিটা ধরতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বাস্তব অংশ সমান আর কস থিটা ধরতে হবে, আর অবাস্তব অংশের যে বি আছে সেটা সমান আর সাইন থিটা ধরতে হবে। তো এখানে আমি আরেকটি ইম্পর্টেন্ট মেথড বলে দিই, সেটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে, এটা একটু মুছে দিই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে আমি যেই এ প্লাস আইবিটা আঁকলাম এটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয়, এগুলো আমি পরে পড়াবো, কার্তেশীয় এক্ষুনি পড়ানোর দরকার নেই। আর আরেকটা ভাবে এ প্লাস আইবিকে খুঁজে বের করছি, সেটা হচ্ছে বাস্তব অংশের সাথে থিটা কোণে মোচড় দিয়ে আই পরিমাণ গিয়ে খুঁজে বের করছি, ওটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্কে এক্স আর ওয়াই থাকে, আর পোলার স্থানাঙ্কে আর এবং থিটা থাকে, এই যে আর আছে আর থিটা আছে। ওকে, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে করছি, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। তো আমরা এখন যেটা এখানে দেখাইছি আসলে সেটা কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কের রূপান্তর, এই ধরনের একটা সিস্টেম আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো যার কারণে এইগুলো আমরা পাইছি আর কস থিটা, বিগুলো আমরা পাইছি আর সাইন থিটা। এগুলা পরীক্ষার হলে লেখার কোনো দরকার নেই, এগুলো শুধু আমি এটাই জানাইছি যে তোমার মনে একটা প্রশ্ন থাকবে যে আমি হঠাৎ করে এইগুলো আর কস থিটাই কেন মনে করলাম, বিগুলো আর সাইন থিটাই মনে করলাম। সাইন আর কস মনে করার কারণ হচ্ছে আমি এটাকে ডিময় ভরে নিয়ে যাব, আর ডিময় ভরে সাইন আর কস ছাড়া কোনো অবস্থাতে সম্ভব নয়, সেজন্য আমরা এটাকে সাইন আর কসে আনছি। কিন্তু একে আমি কেন সাইন থিটা দিতে পারলাম না, তার ব্যাখ্যা হচ্ছে এখানে, কারণ টোটাল ফরমেশনটা আমাকে এইগুলো এতই ধরা হবে। ওকে, তাহলে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমি এই 1 নংকে বর্গ করব, 2 নংকেও বর্গ করব, 1 নংকে বর্গ করব, 2 নংকে বর্গ করব, আর ওদেরকে যোগ করে দিব। তাহলে 1 নাম্বারকে যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার আর আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর 2 নংকে যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি বি স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর এদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো আমি এই যে জিনিসগুলো এগুলো লিখতে চাচ্ছি না, সরাসরি আমি এই লাইনটা লিখবো, কারণ আমি এখানে বলছি 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার সমান হচ্ছে এই লাইনটা। ওকে, কেন? কারণ আমি প্রথমে ওকে স্কোয়ার করবো, তারপর ওকে স্কোয়ার করবো, তারপর ওদেরকে যোগ করবো, যার কারণে এইভাবে আসবে লাইনটা। তাহলে আমরা পাচ্ছি কি, বাম পাশে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমি কিন্তু আর স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আর স্কোয়ার যদি কমন নিই তাহলে এইভাবে পাচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার জায়গায় থাক ইকুয়াল টু আর স্কোয়ার তার জায়গায় থাক কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, এটার মানে হচ্ছে 1, কারণ আমরা একটা এসএসসিতে পড়ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তো 1 না লিখলেও চলে। তার মানে আমরা পাইলাম আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আমি তাহলে এখান থেকে আর ইকুয়াল টু বের করে রাখতে পারি, উভয় পক্ষে যদি রুট করি তাহলে দিকে হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ইকুয়াল টু এখানে রুট করলে এটা হবে আর। ওকে, স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে আর সমান আমরা পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে আর সমান যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা এই যে গাণিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখানে বের করে আনছি, এটা কিন্তু অনেক পরিচিত একটা রাশি। আর কে বলা হয় মডুলাস, জটিল সংখ্যার মডুলাস, যা আমরা এখান থেকেও বের করতে পারতাম। একটু খেয়াল করি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে কি শেখায়? অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ। তাহলে এখানে অতিভুজের বর্গ কত? আর স্কোয়ার বর্গ সমান ভূমির বর্গ কত? এ স্কোয়ার যোগ লম্বের বর্গ কত? বি স্কোয়ার। তাহলে অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ যোগ লম্বের বর্গ, তাহলে আর সমান কত হবে? উভয় পক্ষে রুট করলে এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই যে সাইন থিতা আর কস থিতা ধরে যেখানে আসছে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, চিত্র থেকেও ঠিক একই জিনিসটা দেখাচ্ছে যে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে কোনো ভুল আসলে নাই, ভুল হওয়ার চান্স নাই, কারণ আমরা সব কিছু ঠিকঠাকভাবে ধরছি। যদি উল্টাপাল্টা ধরতাম তাহলে ওইখানে একরকম আসতো, এখানে আরেক রকম আসতো। ওকে, তাহলে আমরা আর ইকুয়াল টু পাইলাম এত। এরপর আমরা করব কি, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব, 2 নংকে ভাগ করব 1 নং দিয়ে। ওকে, তা 2 নং আগে লিখে ফেলি। তাহলে বি কে ভাগ করব এ দিয়ে, বি কে ভাগ করব এ দিয়ে, আর ডান পাশেটা ডান পাশে ভাগ হবে, তাহলে ডান পাশে ওকে ভাগ করব ওইটা দিয়ে। তাহলে আর সাইন থিতা ডিভাইডেড বাই হচ্ছে আর কস থিতা। ব্যাস, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে একটু বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, তাহলে এই আর এবং আর কাটা যাবে, তাহলে বাম পাশে তো বি বাই এ থেকে যাচ্ছে, বি বাই এ ইকুয়াল টু আর আর কাটা যাওয়ার পর এখানে আছে সাইন থিতা বাই কস থিতা। তো সাইন বাই কস সমান হচ্ছে ট্যান থিতা, সাইন বাই কস সমান হচ্ছে ট্যান থিতা, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি ট্যান থিতা ইকুয়াল টু বি বাই এ, মানে ওকে দিকে লিখছি আর ওকে দিকে লিখছি। সুতরাং থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু হবে এখানে যেটা টেন, থিটা ইকুয়াল টু যদি বের করতে চাই টেন ওদিকে গিয়ে টেন ইনভার্স হয়ে যাবে, টেন ইনভার্স বি বাই এ। ওকে, তাহলে আমরা এখানের অতিরিক্ত আর লিখছি, খেয়াল করি এ এবং বি কিন্তু এখানে আছে। এ সমান যে মানটা ধরছি সেটা হচ্ছে আর এবং থিটা, বি সমানের মানটা সেটা হচ্ছে আর আর থিটা। এই আর এর মানও আমরা জানি না, থিটার মানও আমরা জানি না, যার কারণে আমরা এখানে এই গবেষণা করে আর এর মান এখানে বের করে রাখছি, আর এই ভাগের গবেষণাটা করে থিটার মান আমরা বের করে রাখছি। এবার আমরা অঙ্কটাকে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করে দিতে পারবো। তাহলে আমি প্রথমে এখানে লিখি যে বাম পক্ষ সমান, বাম পাশটা আগে তুলে নিই, বাম পাশে কি আছে এ প্লাস আই বি হোল টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস আই বি হোল টু দি পাওয়ার এন। ওকে, তাহলে প্রথমে মানগুলো বসাই দিই। আমি এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিব, আচ্ছা না লাগবে না, এর মান কত আর কস থিতা, আর কস থিতা লিখে দিলাম আর কস থিতা প্লাস আই তার জায়গায় থাক, বির মান হচ্ছে আর সাইন থিতা, তাহলে আর সাইন থিতা হোল টু দি পাওয়ার এন তার জায়গায় রয়ে গেছে, প্লাস একইভাবে এখানেও এর মান হচ্ছে আর কস থিতা মাইনাস বির মান হচ্ছে আই তো তার জায়গায় থাকবে, আই তার জায়গায় থাকবে, বির মান হচ্ছে আর সাইন থিতা হোল টু দি পাওয়ার এন তার জায়গায় রয়ে গেছে। ওকে, তাহলে এখন এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতর থেকে আমি আর কমন নিয়ে ফেলতে পারি, ওর কাছেও আর আছে ওর কাছেও আর আছে, আর কমন নিয়ে ফেলতে পারি। ফার্স্টে আমি এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ারে এন লিখে দিছি। ওকে, আর কমন নিলে এখানে বাকি থাকবে কস থিতা, আর ওর থেকে আর কমন নিলে এখানে বাকি থাকবে আই সাইন থিতা প্লাস এখানেও সেকেন্ড ব্র্যাকেট যদি আর কমন নিয়ে ফেলি তাহলে পাবো কস থিতা মাইনাস আই সাইন থিতা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাথার উপরে এন এভাবে রয়ে যাবে। এখন আমি এই পাওয়ারটাকে দুজনকে ভাগ করে দিতে পারি। এই এন প্রথমে ওকে দিয়ে দিব, এই এন ওকে দিয়ে দিব। এন যদি ওর কাছে আসে তাহলে আমরা পাবো আর টু দি পাওয়ার এন, আর এন যদি এখানে আসে তাহলে ডিমোইভরের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কারণ কস থিতা প্লাস আই সাইন থিতা হোল টু দি পাওয়ার এন সমান আমরা সরাসরি সূত্র লিখতে পারবো, সেটা হচ্ছে কস এন থিতা প্লাস আই সাইন এন থিতা। ওকে, প্লাস একইভাবে এখানেও ঘটবে আর টু দি পাওয়ার এন, এন যদি এটার উপর আসে আর টু দি পাওয়ার এন হবে, আর এন যদি ওর উপর আসে তাহলে ডিমোইভরের সূত্র কজ এন থিতা, নিচে লিখতেছি মাইনাস আই সাইন এন থিতা। ওকে, এবার এই দুজন থেকে আমরা আর টু দি পাওয়ার এন কমন নিয়ে নিই, আর টু দি পাওয়ার এন যদি কমন নিয়ে নিই তাহলে ওর কাছে বাকি থাকবে কস এন থিতা প্লাস আই সাইন এন থিতা, আর ওর কাছ থেকে যদি আর টু দি পাওয়ার এন কমন নিয়ে ফেলি তাহলে ওর কাছে আর বাকি থাকবে কজ এন থিতা মাইনাস আই সাইন এন থিতা। ওকে, তাহলে এই আই সাইন এন থিতার আগে আছে প্লাস, এই আই সাইন এন থিতার আগে আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে কাটা যাবে, আর এখানে কজ এন থিতা একই, তাহলে আমরা লিখতে পারবো দুইটা কজ এন থিতা, তাহলে আর টু দি পাওয়ার এন ইন্টু টু কজ এন থিতা। ওকে, তাহলে এখনো দেখা যাচ্ছে প্রমাণের কোনো কিছুই আমরা পাই নাই, কিন্তু এই প্রমাণের এইটুকু পাওয়ার জন্য আমরা অনেক আগে থেকে এই পরিশ্রমগুলো করে আসছি। এই যে আর দেখা যাচ্ছে আর এর মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা মানটা এখানে বসাই দিই, তাহলে সমান আর এর মান বসাই দিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই যে মাথার উপরে আর এর মাথার উপরে এন আছে তাহলে এটার মাথার উপরে আমরা এনটা বসাই দিব ইন্টু টু যেটা আছে, আমি টুটাকে সামনে নিয়ে আসতে চাচ্ছি, এটা সামনে থাকলে সুন্দর লাগবে, আর এই কজ এন থিতা, কস তার জায়গায় থাক এন তার জায়গায় থাক, থিটার জায়গায় থিটার মান বসাই দেবো। থিটার মান কত, এই যে থিটার মান হচ্ছে টেন ইনভার্স বি বাই এ, তাহলে লিখে দিলাম টেন ইনভার্স
বি বাই এ। ওকে, তো এখানে ব্র্যাকেটটা এই জায়গায় দিলে আমরা পড়ার সময় ভুল পড়বো, সেটা হচ্ছে কজ এন এত। আসলে কিন্তু এই যে এন থিটা এই দোনোটা কজের সাথে আছে, মানে কজের থিটা দুজনকে যেন একসাথে দেখা যায় সেটা মাথায় রাখতে হবে। তো দুজনকে এইখানে ব্র্যাকেট দিলে দুজনকে একসাথে দেখায় না, যার কারণে আমি ব্র্যাকেটটা এইখানে অ্যাপ্লাই করব যাতে দুজনকে একসাথে দেখায়। অর্থাৎ আমি বলতে যাচ্ছি কজের জায়গায় বসবে, আর এই এন থিটার জায়গায় আমরা মানটা বসাবো। তো এন এর জায়গায় তো এন বসছে, থিটার জায়গায় তার মানটা বসে ট্যান ইনভার্স বি বাই এ। তো ব্র্যাকেট এটা এই জন্যই দেওয়া হয়েছে, এই পুরাটাই হচ্ছে কজের থিটা সেটার জন্য নির্দেশ থাকে। এখানে কজের এই পুরাটাই হচ্ছে কজের থিটা, এন থিটা দোনোটা মিলে হচ্ছে থিটা, তাহলে এখানেও এন এটা দোনোটা মিলে হচ্ছে থিটা। কিন্তু এখানে ছোট থাকার কারণে ব্র্যাকেট না দিলেও সমস্যা ছিল না, কিন্তু এখানে যেটা রাশিটা বড় হয়ে গেছে তো ব্র্যাকেট দিয়ে তাদেরকে একসাথে সেটা বুঝাই দিতে হবে। তাহলে আমরা দেখলাম এখনও অঙ্কটার আনসার আসে নাই। তাহলে টুর জায়গায় থাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাথার উপরে যে রুটটা আছে এই রুট মানে হচ্ছে হাফ, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এখানে না লিখে আমি তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার বদলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। ওকে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বদলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, কারণ রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। আবার এটার পুরোটার উপর আবার এন আছে, তাহলে এটার মাথার উপরও পুরোটার উপরে এন থাকবে, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এখানে হবে এন বাই টু, কারণ এটা একটা গুণ হলে এন বাই টু হয়ে যাবে। আমি সরাসরি এটা লিখবো, তাহলে আমরা লিখে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই টু কস এন ট্যান ইনভার্স বি বাই এ। ওকে, তাহলে প্রমাণটা হয়ে গেল। তাহলে আমাদেরকে এই যে প্রমাণটা করলাম এটাতে আমাদের অসুবিধাটা ছিল একটাই, সেটা হচ্ছে আমরা যদি এটাকে ওই মডুলাস দিয়ে গুণ বা ভাগ করি তাহলে আমরা সাইন এবং কজের কোনো হদিশ পাই না, যার কারণে আমরা এটাকে ডি মরভিওর সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না, এটার কারণে সমস্যা দেখা যাচ্ছে। তখন আমরা করছি কি, এ কে আমরা ধরে নিলাম আর কস থিটা, আর বি কে আমরা ধরে নিলাম আর সাইন থিটা। আর মনে যদি প্রশ্ন জাগে কেন আর কস থিটা ধরবো, কেন আর সাইন থিটা ধরবো, তখন আমাদের হাতে একটাই অপশন, সেটা হচ্ছে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক। তা আমি পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক যেভাবে পড়াই এখানে সেভাবে পড়ায় নেই, আমি শুধুমাত্র এটা দেখানোর চেষ্টা করছি যে এ ইকুয়াল টু আমাকে অবশ্যই কস থিটায় আনতে হবে, আর বি ইকুয়াল টু আমাকে অবশ্যই সাইন থিটায় আনতে হবে, এছাড়া আমাদের হাতে কোনো উপায় নাই।